শঙ্করপুর থেকে 10 কিলোমিটারের মতন গেলেই পৌঁছে যাওয়া যায় তাজপুর সমুদ্র সৈকতে। এটিও দীঘাপ্রেমী পর্যটকদের কাছে শান্তির অন্যতম একটি জায়গা। মন্দারমণি যারা বেড়াতে আসেন তারা সাইট সিইং হিসেবে এই তাজপুর সমুদ্র সৈকতটিকে রাখেন। যদিও তাজপুরে অজস্র হোটেল ও রিসর্ট রয়েছে থাকার জন্য, নিরিবিলি একান্তে সমুদ্র সৈকত এনজয় করতে চাইলে তাজপুর আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। এই মুহূর্তে রয়েছি তাজপুর সি বিচে। মন্দারমণি থেকে আধ ঘন্টা মতো লাগলো এই সি বিচে পৌঁছানোর জন্য। এখন সমুদ্র অনেকটা পেছনে পিছিয়ে গেছে, আর এখানেও এরকম অস্থায়ী দোকানগুলো রয়েছে যেখানে আপনারা খেতে পারেন, কিছু টিফিন থেকে আরম্ভ করে চা থেকে আরম্ভ করে সব কিছুই। আর ওপাশ দিয়ে বয়ে আসছে একটা নদী। তো আমরা এবার যাব সমুদ্রের দিকে। ওপাশে একটা নদী রয়েছে, এই দিকে রয়েছে ওই অস্থায়ী দোকানগুলো যেখানে মন্দারমণির মতো ডাব থেকে আরম্ভ করে চা সব কিছুই পাওয়া যায়। ভাটার কারণে সমুদ্র অনেকটা দূরে পিছিয়ে গেছে। এখানেও থাকার প্রচুর রিসর্ট পেয়ে যাবেন অ্যাজ ইউজুয়াল। এখানেও আমি গাড়ি পার্কিং করালাম, 10 টাকা নিল। হেলমেটগুলো ওখানেই রেখে এসেছি। জিজ্ঞেস করলাম যে হেলমেট আপনারা দেখবেন তো বললো তো দেখবো। ওপাশে একটা ব্রিজও হয়েছে, ওই ব্রিজ দিয়ে এপাশ থেকে এপাশ পেরোনো যায়। আমার মনে হয় এটা মেরিন ড্রাইভের ওই রাস্তাটাই, যেটা ওই দিক দিয়ে ঘুরে এপাশে মন্দারমণির দিকে চলে গেছে। আমার তো তাই মনে হচ্ছে। এই ধরনের সমুদ্রের একদম ধারে এটা এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে। এরকম বাউন্ডারি ঘেরা থাকে, এখানে আপনারা টিফিন, চা, ডাব খেতে পারেন পা ডুবিয়ে। সুতরাং এখানে এই ধরনের জিনিসই করা যায় আর কি। ওপাশে সেম জিনিস রয়েছে, ওপাশেই যাচ্ছি। আপাতত সমুদ্র এখনও অনেক পেছনে, আর আমার ঠিক সামনের দিকে রয়েছে কিছু খাবার অস্থায়ী দোকান, যেগুলোর স্টাইলটা একটু অন্য রকমের।
অর্থাৎ এগুলো একদম মাটির সঙ্গে এই হোটেলগুলো কখনোই মানে বালির সঙ্গে লেভেলে থাকে না, একটু উপরে থাকে, কারণ যখন জোয়ার আসে জল কিন্তু ওইখান পর্যন্ত চলে যায়। মাটির কালারটা দেখলেই বোঝা যাবে, এই পাশটা একদম সাদা, তার আগে পর্যন্ত ভিজে, সুতরাং ওই পর্যন্ত জল যায় যখন জোয়ার আসে। আপনারা যদি তাজপুরে এসেই খাবেন স্থির করেন, এসব নাম্বারে ফোন করে আপনারা জিজ্ঞেসও করতে পারেন। তবে খাবারের গুণগত মান কী হবে না হবে সেটা আপনাদেরকে খেয়েই বলতে হবে, কারণ আমি এখানে খাইনি। এগুলো এক ধরনের গাছ আর কি, সামুদ্রিক কি গাছ জানি নেই, আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করে জানান। তো এই ধরনের হোটেলগুলোতে আপনি চা থেকে আরম্ভ করে ভাত, রাতের ডিনার সব কিছুই করতে পারেন। খুব সুন্দর লাগছে এই যে এটাই হচ্ছে তাজপুরের অটো স্ট্যান্ড। আপনারা যদি কোনো ভেহিকেল নিয়ে আসেন মানে আপনারা যদি ট্রেনে আসেন, তাহলে কিন্তু দীঘা স্টেশন থেকে যে কোনো বাসে করে, লোকাল বাসে করে আপনারা চলে আসুন বালিশাই থেকে আপনারা অটো বা টোটো করে চলে আসতে পারেন এই তাজপুরে। দাদা দাদা বলছি, বালিশাই থেকে এখানে আসতে আপনারা কত নেন যদি শেয়ারে আসে? আচ্ছা, আর রিজার্ভ মানে যদি আসে 5 জন বা 4 জন, 4-5 জন ভিতরে 150 টাকা। বালিশাই থেকে বলছেন তো? আর দীঘা থেকে হলে 500 টাকা না? তো আমি এই একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলে করলাম এই কারণেই, আগামী দিনে যেগুলো পুরীতে রয়েছে, ভাইজ্যাগে রয়েছে, বিভিন্ন জায়গাতে রয়েছে স্কুটি ভাড়ার ব্যাপার, হয়তো দীঘাতে রয়েছে আমি জানি না, তবে এখনও সেই অর্থে চালু হয়নি। একটা ভেহিকেল থাকলে কি হয়, এই যে দীঘা থেকে তাজপুর বা মন্দারমণি আসতে শেয়ারে যদি আপনারা আসেন রিজার্ভ করে, মিনিমাম 500 থেকে 600 আরও বেশি পড়তে পারে। শুধু মন্দারমণি যদি দেখেন, এরপর শুধু মানে তাজপুর বা মন্দারমণি একটা যদি স্পট দেখেন, এরকমই যদি আরও অনেকগুলো স্পট যদি আপনি এর সঙ্গে অ্যাড করেন তাহলে আরও টাকা, যেটাতে আপনি যদি নিজস্ব ভেহিকেল থাকে তাহলে 200 বা 300 টাকার পেট্রোল ভরলে কিন্তু আপনি অনেকগুলো জায়গা দেখে নিতে পারবেন। আমি আমার বাড়ি থেকে দীঘায় এসেছি প্রায় 100 কিলোমিটার, এবং রামনগর থেকে এই মন্দারমণি, তাজপুর এতগুলো জায়গা ঘুরে নিলাম। এখনও পর্যন্ত আমার টোটাল তেল পুড়েছে 500 টাকাও এখনও হয়নি, মানে এখনও অনেক তেল রয়েছে আমার গাড়িতে। তো আশা করি যে তেল রয়েছে সেই তেলে আমি কালকেও পুরো ঘুরে আমি বাড়িও হয়তো পৌঁছে যাব। সুতরাং এই সুবিধাগুলো রয়েছে, সেটা হওয়া উচিত। আর এটাই গাড়ি নিয়ে আসলে একটা সুবিধা, টাইম কনজিউম হয়, অনেক সময় বাঁচে, এবং অনেকগুলো জায়গা যদি আপনার কভার করার থাকে আপনারা দেখতে পারবেন আর কি। এটাই তাজপুর। এরপরে আমরা বেরিয়ে পড়ব। আর এখানে যে রিসোর্টগুলোর ডিটেলস সেগুলো আমি আগেও বলেছি, আমি এই ভিডিওর সাথেই দিয়ে দেবো, আপনারা কল করে দেখে নিতে পারেন। ওই দূরে রয়েছে একটা লাইট হাউস, এখন তো লাইট হাউস দেখাই যায় না, আগে জাহাজগুলোকে দিক নির্দেশের জন্য
এই লাইট হাউসগুলো ব্যবহার করা হতো।